আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ক্রিস্টালাইন স্টেট এবং ক্রিস্টালের ক্লাসিফিকেশন, যে কি কি ধরনের ক্রিস্টাল আছে। পৃথিবীতে অনেক ধরনের ম্যাটেরিয়াল আছে, সবগুলাই ক্রিস্টাল না, ঠিক আছে। আবার সবগুলাই ক্রিস্টাল এমনও না। তাহলে ক্রিস্টাল কাদেরকে বলে? ঠিক আছে, ক্রিস্টালাইন সলিড হচ্ছে এমন এক ধরনের সলিড যেখানে অ্যাটম এমন ভাবে বন্ডিং করে পাশাপাশি যে তাদের মধ্যে একটা রেগুলার প্যাটার্ন ফর্ম করে। মানে এমন, তুমি যদি ওই ম্যাটেরিয়ালটাকে কেটে ক্ষুদ্রতম একটা অংশ দেখো, ওইটার মধ্যে অ্যাটম গুলা যেভাবে স্ট্রাকচার তৈরি করছে, ওই স্ট্রাকচারটাই বারবার রিপিট করে পুরা ম্যাটেরিয়ালটা গঠিত হয়। ঠিক আছে, একটা পিরিয়ডিক প্যাটার্নে ম্যাটেরিয়ালটা গঠিত হয়। তো সেই ধরনের সলিড গুলাকে বলা হয় ক্রিস্টালাইন সলিড। ঠিক আছে, যেখানে কি থাকে, রেগুলার প্যাটার্ন থাকে এবং পিরিয়ডিসিটি থাকে, এই প্যাটার্নটাই বারবার রিপিট করে। তাহলে এই টপিক থেকে টেক হোম মেসেজ হচ্ছে এই দুইটা কিওয়ার্ড, কি কি? রেগুলার প্যাটার্ন, পিরিয়ডিসিটি। এতটুকু মনে থাকলে তুমি এটা ডেফিনেশন সুন্দরভাবে মনে রাখতে পারবে। আচ্ছা, তাইলে তারা যে এভাবে গঠিত থাকে সেটার একটা এক্সাম্পল যদি আমরা দেখি, একটা যদি কপারের তোমরা সলিড দেখো, সেটাকে যদি ছোট একটা অংশে দেখো, এরকম দেখতে পারবো যে অ্যাটম গুলো এভাবে আছে। স্যার, এখানে যে সার্কুলার শেপ দেখা যাচ্ছে এগুলো হচ্ছে অ্যাটম। এখন এখানে এর মধ্যে ক্ষুদ্র একটা অংশ যদি আমরা দেখি, এই অংশটাকে যদি আমরা জুম করে এখানে প্লট করি, ঠিক আছে, এটাকে জুম করে কেটে এখানে আঁকলাম, ঠিক আছে, তাহলে এই যে প্যাটার্নটা আমরা এখানে দেখতে পাচ্ছি, এটা কিন্তু ক্লিয়ারলি বোঝা যাচ্ছে না যে অ্যাটম কিভাবে আছে। এজন্য আমরা কি করলাম, তাদের ইন্টার অ্যাটমিক সেপারেশন, যে দূরত্ব, সেটাকে বাড়ায় এই চিত্রটা আঁকলাম। এই চিত্রটাই এখানে আছে, কিন্তু কি করলাম, অ্যাটম গুলার সাইজ ছোট করে দিলাম যাতে আমরা বুঝতে পারি আসলে অ্যাটম কে কোথায় আছে। বুঝা গেছে তিনটা চিত্র কিভাবে আসছে? তাহলে এখান থেকে আমরা বুঝতে পারবো অ্যাটম কিভাবে আছে। তাহলে দেখো, একটা কপার ক্রিস্টালে একদম ক্ষুদ্রতম একটা অংশে অ্যাটম গুলো এভাবে থাকে, এখানে একটা অ্যাটম, এখানে একটা, এখানে একটা, এখানে একটা। অর্থাৎ একটা কিউবের সব কর্নারে একটা একটা অ্যাটম থাকে, সব ফেসে একটা একটা অ্যাটম থাকে। এই ফেসে একটা, 6 তলে 6টা অ্যাটম, ঠিক আছে, 8 কর্নারে 8টা অ্যাটম, 8 6 14টা অ্যাটম থাকে একটা ক্ষুদ্রতম অংশে। তো যেই ক্ষুদ্রতম অংশটা এই কপারের বৈশিষ্ট্যটা ধারণ করে রাখতে পারবে, ওইটাকে বলা হবে ইউনিট সেল। স্মলেস্ট পোর্শন অফ দ্য ক্রিস্টাল হুইচ কনসিস্ট দ্য প্রপার্টি অফ দ্য ক্রিস্টাল। ঠিক আছে, সবচেয়ে ক্ষুদ্রতম, ক্রিস্টালের সবচেয়ে ক্ষুদ্রতম অংশ যেটা কি করে ওই ক্রিস্টালের বৈশিষ্ট্য ধারণ করতে পারে, তাকে আমরা বলি ইউনিট সেল। তো কপারের এই স্ট্রাকচারটা 8 কোণায় 8টা, 6 ফেসে 6টা, এই ধরনের স্ট্রাকচারকে বলা হয় এফসিসি স্ট্রাকচার, ফেস সেন্টার্ড কিউবিক। ঠিক আছে, কিউবের সব কর্নারে একটা একটা অ্যাটম থাকে এবং সব ফেসে একটা একটা অ্যাটম থাকে, এটার নাম হচ্ছে এফসিসি ইউনিট সেল। তাহলে এই ইউনিট সেলটা কি করছে দেখো তো, বারবার রিটার্ন করছে না এখানে? তুমি এদিকে গেলেও কি এই ইউনিট সেলটাই রিটার্ন করছে, ওইদিকেও এই ইউনিট সেল, এদিকে ইউনিট সেল, তাই না? এই জন্য কপার হচ্ছে একটা ক্রিস্টাল। ঠিক আছে, কপার ক্রিস্টাল আছে। আচ্ছা, তাহলে দেখো, এই ইউনিট সেলে, একটা ইউনিট সেলে কপারের নাম্বার অফ অ্যাটমস কয়টা? কে বলতে পারবা? নাম্বার অফ অ্যাটমস ইন এ ইউনিট সেল দেখে মনে হচ্ছে 14টা, তাই না? কিন্তু তুমি যদি খেয়াল করো, 8 6 14, তুমি যদি খেয়াল করো এই যে কর্নারের অ্যাটম, এই অ্যাটমটা কি এই ইউনিট সেলের একার? এটা আবার পাশেরটার সাথেও শেয়ার আছে, এটার সাথেও শেয়ার আছে, তাই না? এভাবে যদি হিসাব করো, এই চিত্রটার দিকে তাকাও, এই অ্যাটমটার 8 ভাগের 1 ভাগ অংশ পাইছে কে? এই ইউনিট সেলটা, তাই না? তাহলে কর্নারের উপরের 4টা কর্নারের 4 টুকরা যদি মিলাও, তাহলে কি হবে? একটা অ্যাটমের অর্ধেক হবে, তাই না? আর নিচের 4টাকে মিলাইলে আবার অর্ধেক হবে। তাহলে কর্নার অ্যাটম কয়টা আছে ইউনিট সেলে? একটা। বুঝতে পারতেছো? কর্নারে অ্যাটম আছে কয়টা? এটা হচ্ছে 8 ভাগের 1 ভাগ একটা টুকরা, তাই না, একটা গোলকের।
তো এখান থেকে এই উপরের 4 কর্নারের 4টা যদি মিলাও তাহলে হবে কি একটার অর্ধেক। ভালো করে খেয়াল করো, এইটা আর এইটা মিলাই হবে কি অর্ধেকের অর্ধেক, তাই না? এটা যদি না বোঝো এটার দিকে তাকাও, এটা হচ্ছে অর্ধেক। এই যেটা উপরের ফেসে আছে এটা হচ্ছে কি অর্ধেক, এটা কিন্তু অর্ধেক না, এটা অর্ধেকের অর্ধেক, তাই না? ঠিক আছে, 1/8, 8 ভাগের 1 অংশ। তাহলে এই কর্নার গুলো মেলানোর পরে কি হচ্ছে, আমার একটা অ্যাটমের অর্ধেক হচ্ছে। আর নিচের কর্নার গুলো মিলাইলে আবার অর্ধেক। তাহলে কর্নার অ্যাটম কয়টা আছে ইউনিট সেলে? অ্যাকচুয়ালি আছে একটা ফুল অ্যাটম, কেমন? আর ফেস অ্যাটম কয়টা আছে? 2টা না? উপরে একটা নিচে একটা, অর্ধেক অর্ধেক মিলাই একটা হয়েছে। তাহলে 6 তলে 6টা, 2 ভাগ দাও, প্রতি তলে অর্ধেক করে, তাহলে 3টা। তাইলে এই এফসিসি ইউনিট সেলে নাম্বার অফ অ্যাটম ইন দা ইউনিট সেল কয়টা? 4টা। ঠিক আছে, যেখানে ফেস অ্যাটম কয়টা? 3টা, আর কর্নার অ্যাটম একটা, তাই না? আর এখানে কি হয়েছে, এখানে হচ্ছে আমরা বুঝার জন্য এটা আঁকছি, এখান থেকে হিসাব করে 14টা অ্যাটম আছে বলে দিলে হবে না, কারণ এই অ্যাটমে পাশের ইউনিট সেলেরও শেয়ার আছে। তাহলে আমরা এখন কি দেখলাম, এফসিসি ইউনিট সেল। আচ্ছা, এই ক্রিস্টালটা তো এমন যে এখানে সবগুলা বাহু হচ্ছে ঘনক আকৃতির, তাই না? সবগুলা বাহু সমান বর্গাকৃতি, তাই না? আর 3 ডাইমেনশনে গেলে ঘনক আকৃতি। কিন্তু এমনও ক্রিস্টাল হইতে পারে যেগুলা কি না, অ্যাকচুয়াল ঘনক না। ঠিক আছে, কোনো বাহুটা একটু বড়, কোনো বাহুটা একটু ছোট, এভাবে করে কি থাকতে পারে, ক্রিস্টাল তৈরি হইতে পারে। এখন এখানে একটা ক্রিস্টালে যেই পয়েন্ট গুলাতে অ্যাটম বসবে, যেই জিওমেট্রিক পয়েন্ট ইন স্পেস, যেই পয়েন্ট গুলাতে অ্যাটম বসে, ওই পয়েন্ট গুলাকে বলা হয় ল্যাটিস বা ল্যাটিস পয়েন্ট। ঠিক আছে, আর ল্যাটিসের মধ্যে যখন আমরা অ্যাটম বসায় দেই সেটাকে বলা হয় বেসিস। তাহলে বেসিস মানে কি, ল্যাটিস প্লাস অ্যাটম। ঠিক আছে, আর ল্যাটিস মানে কি, জাস্ট পয়েন্ট গুলা কিন্তু অ্যাটম নাই। ঠিক আছে, এই কথাগুলো এখানে বলা আছে যে একটা ক্রিস্টালকে ল্যাটিস আর বেসিস দিয়ে আমরা ব্যাখ্যা করতে পারি। ল্যাটিস কি? ল্যাটিস ইজ এন ইনফাইনাইট periodic array of geometric points in space without any atoms. ঠিক আছে, when we place an identical group of atoms or molecules it's called a basis. ঠিক আছে, তাহলে প্রত্যেকটা ল্যাটিস পয়েন্টে আমরা যখন অ্যাটম বসাই দিব তখন সেই স্ট্রাকচারটাকে কি বলা হবে, বেসিস। তো বসাই দেওয়ার পরে আমরা কি পাবো, উই অবটেইন দ্য অ্যাকচুয়াল ক্রিস্টাল স্ট্রাকচার। তাহলে একটা ক্রিস্টালের স্ট্রাকচার আঁকতে হইলে আমাদের কি কি জানা থাকা লাগবে? আমাদের জানতে হবে তার ল্যাটিস পয়েন্ট গুলা জানতে হবে, তাহলে তো আমরা আঁকতে পারবো। ওখানে অ্যাটম বসাই দিলে তো হয়ে যাচ্ছে, তাই না? তাহলে ল্যাটিস পয়েন্ট গুলো আগে জানতে হবে। এখন ল্যাটিস পয়েন্ট গুলা জানার জন্য আমাদের কিছু জিনিস জানা প্রয়োজন আছে, ওগুলা আমরা সামনের টপিক গুলাতে দেখবো। যে যখন বাহুগুলা সমান হবে না, তুমি কিভাবে বুঝবা কোন ল্যাটিস পয়েন্ট কোথায় আছে? এখানে বাহু সমান দেখে না, শুধু এ এর মান জানলেই বিভিন্ন দিকে দাগ দিয়ে চলে যাচ্ছ, এবং অ্যাঙ্গেলও 90 ডিগ্রি, এটাও জানো, এই জন্য সুন্দর করে আঁকছো। যখন 3টা অ্যাঙ্গেল 3 রকম হবে এখানে, যখন 3টা বাহু 3 রকম হবে তখন ল্যাটিস পয়েন্ট বের করতে হবে ওভাবে। ঠিক আছে, তাইলে তোমার যদি একটা ক্রিস্টাল ইউনিট সেলকে আঁকতে হয়, তোমার তার ল্যাটিস পয়েন্ট গুলা জানা লাগবে। আর ল্যাটিস পয়েন্ট জানার জন্য এই ক্রিস্টালের কিছু প্যারামিটার থাকে, দৈর্ঘ্যের 3টা প্যারামিটার, অ্যাঙ্গেলের 3টা প্যারামিটার। ঠিক আছে, এই প্যারামিটার গুলা যখন আমরা একসাথে আঁকবো, জানতে পারবো, তখনই আমরা কি করতে পারবো, ইউনিট সেল আঁকতে পারবো। এই প্যারামিটার গুলার কিছু নাম আছে, ঠিক আছে, এগুলাকে ল্যাটিস প্যারামিটার বলে। আমরা সামনের লেকচার গুলোতে একদম চিত্র সহ গুলো দেখবো। তাহলে কপার দেখলাম, এই ধরনের আরো বিভিন্ন ধরনের স্ট্রাকচার আছে, এক এক ক্রিস্টালের এক এক রকম। কপারেরটা কি, এফসিসি, তাই না? এরকম আরো ধরনের স্ট্রাকচার আছে, এটা হচ্ছে বিসিসি স্ট্রাকচার। ঠিক আছে, এই বিসিসি স্ট্রাকচারকে যদি তুমি অ্যাটম গুলা ছোট করে আঁকো তাহলে কেমন দেখা যায়, এখানে সব কর্নারে একটা অ্যাটম থাকে আর মাঝখানে বডিতে একটা থাকে, ফেসে কোনো অ্যাটম থাকে না। তাহলে নাম্বার অফ অ্যাটমস ইন এ বিসিসি ইউনিট সেল কত হবে? কর্নার গুলো মিলাই একটা, মাঝখানে একটা, 2টা, তাই না? তাহলে এফসিসি তে নাম্বার অফ অ্যাটম ছিল 4টা, আর বিসিসি তে
নাম্বার অফ অ্যাটম হচ্ছে জাস্ট দুইটা। কেমন? তাহলে এটা আমরা দেখলাম। আরো বিভিন্ন ধরনের জটিল থেকে জটিলতর স্ট্রাকচার থাকতে পারে, সেটা ওই ক্রিস্টালের বৈশিষ্ট্যের উপর ডিপেন্ড করে। যেমন এটা হচ্ছে জিঙ্কের অ্যাটম, এটা দেখতে এরকম স্ট্রাকচার। এটা কেমন দেখো তো, এখানে নিচের লেয়ারে, এখানে লেয়ার বাই লেয়ার থাকে, নিচের লেয়ারে দেখো 7টা অ্যাটম আছে, ঠিক আছে, এই নিচের লেয়ারে। তারপরে লেয়ার বিতে আছে 3টা, তারপরে আবার 7টা, আবার 3টা, আবার 7টা। এভাবে করে করে কি আছে, এই ম্যাটেরিয়ালটা তৈরি, জিঙ্কটা। কেমন? এটা একটু মনোযোগ দিতে হবে, এটা না এলে বুঝতে প্রবলেম হবে এখন, মনোযোগ যদি ঘাটতি হয়। এই জিনিসটাকে আমি এখানে আঁকছি। কেমন? দেখো নিচের লেয়ারে কয়টা দিছে, এখানে 7টা অ্যাটম দিলাম, তাই না? এদিকে 3টা, এদিকে 3টা, মাঝখানে একটা, 7টা। তার উপরে কয়টা? 3টা। তার উপরে আবার 7টা। ঠিক আছে? তাহলে ইউনিট সেল হচ্ছে কি, স্মলেস্ট সেল of the crystal which consists the property of that crystal. তাইলে ইউনিট সেল তোমার মন মতো ইউনিট সেল হবে না, তোমার মন চাইছে এতটুকু সাইজকে ইউনিট সেল বলে দেই, হবে না। ইউনিট সেল হচ্ছে সবচেয়ে ক্ষুদ্রতম স্ট্রাকচার, যেটা কি করে, ক্রিস্টালের বৈশিষ্ট্যটা ধারণ করে। এখন তোমার মন চাইলো, তুমি বলে দিলা যে কি, এই দুইটা, এই 3টা অ্যাটম মিলে একটা ইউনিট সেল। এখন অ্যাকচুয়ালি দেখা গেল যে এই 3টা অ্যাটম একসাথে এভাবে যদি আমরা কনসিডার করি, এর মধ্যে জিঙ্কের বৈশিষ্ট্যটা আর অবশিষ্ট থাকে না, অনেকটা মৌল যৌগের মতো সংজ্ঞা। ঠিক আছে, যে ক্ষুদ্রতম অংশের মধ্যে কি থাকে, মৌলে, ওই মৌলের বৈশিষ্ট্য ধারণ করে। এর চেয়ে বেশি ভাঙলে কি হয়, মৌলটার অস্তিত্ব। তাহলে দেখো, এটা হচ্ছে একটা সেল, কার, জিঙ্কের। কিন্তু কতটুকু সাইজের মধ্যে এর বৈশিষ্ট্যটা বিদ্যমান আছে, সেটাই হচ্ছে তার বিষয়। আমাদের টার্গেট কি, ইউনিট সেল বের করা। কেমন? এখন ইউনিট সেলটা কিভাবে ওরা ড্র করলো দেখো তো। এখানে যদি তাকাও, এই 4টা অ্যাটম, ভালো করে খেয়াল করো, দেখতে পাচ্ছ, এই 4টা অ্যাটমকে আমরা এখানে আঁকলাম। ঠিক আছে, এই 4টা অ্যাটম বরাবর নিচেও আমরা কি করলাম, এই 4টা অ্যাটম আঁকলাম। ঠিক আছে, আর এতটুকু রেঞ্জের ভিতর মাঝখানে এই যে ট্রায়াঙ্গুলার শেপে অ্যাটম ছিল, এখানে একটা অ্যাটমই শুধু পড়তেছে, এই অ্যাটমটা আমরা এখানে আঁকলাম। ঠিক আছে, তাহলে দেখো, এইটাকে বলা হচ্ছে জিঙ্কের স্মলেস্ট ইউনিট সেল। এই প্যাটার্নটাই বারবার রিপিট করে পুরা ক্রিস্টালটা গঠিত হয়। তাহলে এইখানে কয়টা ইউনিট সেল আছে জিঙ্কের? এখানে জিঙ্কের 3টা ইউনিট সেল আছে। কিভাবে দেখো তো, জাস্ট উপরের দিকে যদি তাকাও, এই 4টা মিলাই একটা ইউনিট সেল, তাই না? এই 4টা মিলাই একটা ইউনিট সেল, আবার এই 4টা মিলাই একটা ইউনিট সেল। তাহলে টোটাল কয়টা ইউনিট সেল হয়? উপরে 3টা প্যাটার্নই বারবার রিপিট করছে, তাই না? এখানে যদি খেয়াল করো, এখানে কয়টা ইউনিট সেল? উপরে 4টা, নিচে 4টা মিলে কি, মাঝখানে একটা মিলে একটা ইউনিট সেল হয়েছে। এই শেপটাকে বলা হয় হেক্সাগোনাল ক্লোজড প্যাক, HCP। ঠিক আছে, যেমন FCC ছিল, BCC ছিল, এটা হচ্ছে HCP। তাহলে দেখো, এটা যদি তুমি একদম 3 ডাইমেনশনালে কেটে বুঝতে দাও, তাহলে একটু কঠিন আছে যে এখানে কয়টা ইউনিট সেল আছে। জাস্ট যদি একটা যে কোনো সাইড আমরা বুদ্ধি করে দেখি, জাস্ট উপরের সাইডটাই দেখি, 4টা অ্যাটম, তাহলে দেখো তো, এই 4টা অ্যাটম মিলে একটা ইউনিট সেল না? পাশের এই 4টা মিলে আরেকটা ইউনিট সেল না? আবার এখান থেকে এখানে আরেকটা ইউনিট সেল। তাহলে টোটাল কয়টা ইউনিট সেল? 3টা ইউনিট সেল। এখানে যদি খেয়াল করো, BCC তে কি ছিল, শেপটা ছিল কেমন ধরনের? BCC তে শেপ ছিল কিউবিক, এখানে কিন্তু কিউব না, কিউব এক এক বাহু এক এক সাইজ। তারপরে BCC তে এই অ্যাটমটা ছিল একদম মাঝখানে, তাই না? এটাতে কিন্তু মাঝখানে পড়া নেই, একটু সাইডে। তাহলে এইখানে নাম্বার অফ অ্যাটমস কয়টা HCP তে?
এখানেও দুইটা, বডিতে একটা আর কর্নারে একটা। কর্নারে 8টা মিলে অ্যাকচুয়ালি কয়টা হয়? ঠিক কি যারা পরে আসছে ওরা বলতেছে নাকি তোমরাই বলতেছো? কেন এই যে এখানে কয়টা, এইটা আর এটার মধ্যে কোনো পার্থক্য আছে? এই চিত্র আর এই চিত্রে কোনো পার্থক্য আছে? জাস্ট কি মাপের পার্থক্য, বাহুর মাপের পার্থক্য। তো এখানে যদি নাম্বার অফ অ্যাটম দুইটা হয়, এখানে কিভাবে তোমরা বেশি বলো, তাই না? এই কর্নারের একটা কয়টা, এইটা তো কয়জনের সাথে শেয়ার আছে, বিভিন্ন দিকে শেয়ার আছে না? এটা হচ্ছে 8 ভাগের 1 ভাগ। কর্নারে থাকলে 8 ভাগের 1 ভাগ। ঠিক আছে, তাহলে চারদিকে চার মিলাই এখানে অর্ধেক অ্যাটম, উপরে অর্ধেক অ্যাটম, তাহলে হয় একটা, আর মাঝখানে একটা। টোটাল নাম্বার অফ অ্যাটম ইন এইচসিপি ইউনিট সেল 2। আচ্ছা, তাহলে গেল। এখন ইউনিট সেল যদি তাও না বুঝো, সাপোজ আমরা তোমাদেরকে একটা এক্সপেরিমেন্ট করে দেখাতে পারি, বাচ্চাদের এক্সপেরিমেন্ট। যেমন মনে করো একটা 1 সেন্টের কয়েন নিলাম আর একটা 25 সেন্টের কয়েন নিলাম, অথবা মনে করো 1 টাকা 5 টাকার কয়েন নিছি, টেবিলে সাজাইলাম এভাবে। সাজানোর পরে তোমাকে বললাম যে এখান থেকে তুমি ইউনিট সেলটা বের করো। এখানে তোমরা দুই ধরনের ইউনিট সেল বলতে পারো যদি টপিকটা বুঝে থাকো। একটা হচ্ছে এই অ্যাটম গুলা মিলায়ে একটা ইউনিট সেল বলতে পারো, তাই না? আবার জাস্ট এই 4টা মিলাও একটা ইউনিট সেল বলতে পারো, পারো না? ইউনিট সেলের 1 নাম্বার শর্ত কি? শর্ত হচ্ছে এর মধ্যে যেই ম্যাটেরিয়ালের ইউনিট সেল তার বৈশিষ্ট্যটা থাকতে হবে। আরেকটা কি, ওই প্যাটার্নটাই বারবার একইভাবে রিপিট করতে হবে। তাহলে এই ক্রিস্টালটাতে এতটুকু প্যাটার্নই দেখো বারবার রিপিট করছে, তাই না? এতটুকু প্যাটার্ন কিন্তু রিপিট করে নাই। পাশের অ্যাটমটা আবার উল্টায় গেছে না, পাশেরটার শেপ। ঠিক আছে, তাহলে এতটুকুকে তুমি যদি ইউনিট সেল বলো তাহলে কি হবে, পিরিওডিসিটির যে কন্ডিশনটা ওইটা ব্রেক হয়ে যাবে, তাহলে তুমি আর ইউনিট সেল হইলো না। আরেকটা হচ্ছে এর বৈশিষ্ট্য অবশিষ্ট থাকে কিনা। বৈশিষ্ট্যটা আমাদের বিভিন্ন পদ্ধতিতে এক্সপেরিমেন্ট করে দেখতে হবে যে কতটুকু সাইজে বৈশিষ্ট্য থাকে। তো যেই রেগুলার প্যাটার্নটা বারবার রিপিট করে সেটাকেই আমরা কি বলতে পারবো, ইউনিট সেল। এই জন্য এবার একটা ছবি যদি তোমাকে আমি দিয়ে বলি এখান থেকে ইউনিট সেল বের করো, তখন কোনটা ইউনিট সেল হবে? এটা ইউনিট সেল হবে। কারণ কি? কারণ এই প্যাটার্নটাই বারবার কি করছে, রিপিট করছে। আচ্ছা, তাহলে দেখো বিভিন্ন ধরনের স্ট্রাকচার আছে, জটিল থেকে জটিলতর। ঠিক আছে, যেমন এটা হচ্ছে সিএসসিএল এর স্ট্রাকচার। কেমন? এটাও কিন্তু অনেকটা বডি সেন্টার কিউবিকের মতোই মনে হচ্ছে, তাই না? কিন্তু সমস্যা হচ্ছে এটা জাস্ট কিউব না। বিসিসি তে কি ছিল, কিউব ছিল না? এটা অ্যাকচুয়ালি কিউব না, মানে অ্যাঙ্গেলে সামান্য একটু হেরফের আছে। নাইলে এটাকেও তো বিসিসি বলা যাইতো নাকি? আচ্ছা, এটা হচ্ছে সোডিয়াম ক্লোরাইড আছে না, খাবার লবণ, তার অ্যাটমিক স্ট্রাকচার। এই জন্য সোডিয়াম ক্লোরাইড হচ্ছে একটা ক্রিস্টাল। ঠিক আছে, এটা যদি তুমি ড্র করতে চাও, ভালো করে যদি চিত্রে তাকাও, সোডিয়ামের অ্যাটম গুলা হচ্ছে এই ছোট ছোট গুলা, আর ক্লোরিনের অ্যাটম গুলা হচ্ছে বড় গুলা। তুমি প্রথমে ক্লোরিন দিয়ে, অর্থাৎ বড় অ্যাটম গুলা দিয়ে একটা যদি এফসিসি এঁকে ফেলো, দেখো ক্লোরিন দিয়ে একটা এফসিসি আঁকা আছে, ছোটগুলা বাদ দাও, তাই না? আঁকলাম। এরপরে সোডিয়াম গুলা কি আছে, প্রত্যেকটা বাহুর মাঝখানে মাঝখানে একটা একটা সোডিয়াম ড্র করা আছে, তাই না? তো এভাবে কি ফর্ম করছে, সোডিয়াম ক্লোরাইডের ক্রিস্টালটা ফর্ম করছে। তাহলে দেখো এতক্ষণ আমরা যেগুলো পড়লাম সেটা হচ্ছে এইটা, সেটার একটা সামারি টেবিলের মতো। আমরা কি কি দেখছি? যেমন দেখো একটা সিম্পল কিউবের ক্ষেত্রে এ সমান 2r বলা হয়েছে, এগুলো আমরা দেখবো একটু পরেই, এই প্রমাণ আছে এগুলার, এগুলো প্রমাণ আছে, ম্যাথও আছে। এ ছিল কি, ল্যাটিস প্যারামিটার, তাই না? কিউবের বাহুর দৈর্ঘ্য, তাই না? ওই বাহুর দৈর্ঘ্যকে বলা হয় ল্যাটিস প্যারামিটার।
আর আর ছিল অ্যাটমের রেডিয়াস। এফসিসির ক্ষেত্রে এ সমান কি আসছে 4r/√2, ঠিক আছে, এটা প্রমাণ আছে, একটু পর আমরা দেখবো। এইচসিপির ক্ষেত্রে আসবে অর্থাৎ ল্যাটিস প্যারামিটারের সাথে অ্যাটমের সাইজের সম্পর্ক, ঠিক আছে। এরপর আমরা আরেকটা জিনিস দেখছি, সেটা হচ্ছে কোঅর্ডিনেট নাম্বার অফ অ্যাটমস পার ইউনিট সেল। বিসিসি তে কয়টা ছিল? দুইটা। বিসিসি তে ছিল দুইটা, এফসিসি তে ছিল চারটা, এইচসিপি তে দুইটা, ঠিক আছে। ঠিক একইভাবে সোডিয়াম ক্লোরাইডের যদি তুমি হিসাব করো, দেখবো চারটা ক্যাটায়ন আছে। ক্যাটায়ন অ্যানায়ন তো বুঝো। এখন দেখো আরেকটা জিনিস আছে এখানে, এটা হচ্ছে অ্যাটম প্যাকিং ফ্যাক্টর, ঠিক আছে। মানে একটা ইউনিট সেলের কতটুকু জায়গা জুড়ে অ্যাটম আছে, ঠিক আছে, সেইটাকে বলা হয় অ্যাটম প্যাকিং ফ্যাক্টর। আমরা একটু পরে এটার ডেফিনেশন সহ দেখবো। যেমন দেখো বিসিসির ক্ষেত্রে কত আসছে, 0.68। কোনো একটা ইউনিট সেলের অ্যাটম প্যাকিং ফ্যাক্টর যদি 0.68 বলা হয়, এর মানে হচ্ছে ওই অ্যাটমের ইউনিট সেলের 68% জায়গা জুড়ে কি আছে, অ্যাটম আছে, বাকি জায়গা খালি, ঠিক আছে। তো আমরা যদি এই ম্যাথটা দেখি তাহলে আমাদের এই বিষয়গুলো ক্লিয়ার হয়ে যাবে। এক্সাম্পল 1.13, এখানে দেখো বলা হচ্ছে কনসিডার দ্য এফসিসি ইউনিট সেল অফ দ্য কপার ক্রিস্টাল। একটা কপার ক্রিস্টালের ইউনিট সেল আমাদেরকে কনসিডার করতে হবে। কপারের ইউনিট সেল কেমন, এফসিসি টাইপ, তাই না। এফসিসি তে কয়টা অ্যাটম থাকে, নাম্বার অফ অ্যাটম পার ইউনিট সেল হচ্ছে। আচ্ছা, এতটুকু মনে রাখতে হবে, চিত্রটা আমার মাথায় চলে আসতে হবে। এবার আমরা অঙ্কের প্রশ্ন দেখবো। হাউ মেনি অ্যাটমস আর দেয়ার পার ইউনিট সেল? তোমরা অলরেডি বলেই দিছো, এফসিসি তে কয়টা অ্যাটম থাকে, চারটা। ওরাই যে বের করছে, 8টা কর্নার আছে, প্রতি কর্নারে অ্যাটম আছে 8/1 ভাগ, 6টা ফেস আছে, প্রতি ফেসে আছে অর্ধেক করে। টোটাল কয়টা আসলো, 4টা অ্যাটম, যেটা আমরা অলরেডি পড়ে আসছি। তারপর হচ্ছে যদি r is the radius of the copper atom, show that the lattice parameter a is given by a সমান r/√2। যদি r রেডিয়াস হয় কপার অ্যাটমের, কপার অ্যাটমের রেডিয়াস যদি r হয়, তাইলে ল্যাটিস প্যারামিটার এ সমান r/√2, এটা প্রমাণ করো। এটা কিভাবে প্রমাণ করব, খুবই সহজ। কার কার মধ্যে সম্পর্ক, এ আর আর এর মধ্যে সম্পর্কটা বের করতে বলছি। তো এটাই তো আমার এফসিসি ইউনিট সেল, তাই না। এখানে কার কার মধ্যে আমার ইকুয়েশন দাঁড় করাতে হবে, এ আর আর। আমরা বেশি দূরে যাব না, এই কর্নার থেকে উপরের কর্নার থেকে এই কর্ণ দিয়ে একটা সমকোণী ত্রিভুজ আঁকবো। কেমন, দেখো তো, এখান থেকে এখানে একটা সমকোণী ত্রিভুজ হয় না। এই সমকোণী ত্রিভুজের ভূমি আর লম্ব হচ্ছে এ, আর অতিভুজটা কত, এদিকে আছে 2r, তাই না। অ্যাটমের ব্যাসার্ধ যদি আর হয় তাহলে ব্যাস হচ্ছে 2r, আর এখানে একটা ব্যাসার্ধ আছে আর, এখানে একটা ব্যাসার্ধ আছে আর, তাহলে পুরা অতিভুজটা হচ্ছে কত, 4r, তাই না। তাহলে 4r² সমান a² প্লাস a²। 4r² সমান a² প্লাস a², এটা লেখা যায় না পিথাগোরাসের সূত্র দিয়ে। আচ্ছা, তাহলে এই ইকুয়েশনটা যদি তোমরা 1-2 লাইন এক্সপান্ড করো তাহলে কি পাবা, 2a² সমান 16r², এই ধরনের ইকুয়েশন পাবো না। এরপর এটাকে আর কয়েক লাইন যদি তোমরা এক্সপান্ড করো তাহলে ফাইনালি তোমার এই ইকুয়েশনটা চলে আসবে, এই যেখানে দেওয়া আছে, লাস্ট আসবে 4r সমান a√2, ঠিক আছে। তারপর a সমান আসবে 4r/√2। তাহলে তোমরা এই প্রমাণটা 9-10 এর পড়াশোনা এটা একটু করার চেষ্টা করবা। ত্রিভুজটা একে, ভূমি হচ্ছে এ, লম্ব এ, অতিভুজ হচ্ছে 4r। এখান থেকে কার কার মধ্যে সম্পর্ক তৈরি করবা, এ আর আর এর মধ্যে। তাহলে ফাইনালি তোমরা যেটা পাবা, এ সমান 4r/√2 অথবা r/√2, ঠিক আছে। তো এই জিনিসটাই তোমার এখানে দেখানো হয়েছে, এ সমান 4r/√2 এফসিসির ক্ষেত্রে। ঠিক একইভাবে বিসিসির ক্ষেত্রে বের করলে এরকম পাবা, এইচসিপির ক্ষেত্রে বের করলে এরকম পাবা, ঠিক আছে। তাহলে দেখলাম আমরা। এরপরে আমরা যদি অ্যাটম প্যাকিং ফ্যাক্টরটা বের করি, অ্যাটম প্যাকিং ফ্যাক্টরের ফর্মুলা কি, ফর্মুলা হচ্ছে ভলিউম অফ অ্যাটমস ইন ইউনিট সেল। ইউনিট সেলে যে অ্যাটম আছে তার আয়তন
ডিভাইডেড বাই ইউনিট সেলের আয়তন। ইউনিট সেলে যে অ্যাটম গুলো আছে তার আয়তন ডিভাইডেড বাই পুরো ইউনিট সেলের আয়তন। এটা করলে আমরা কি পাবো? অ্যাটম প্যাকিং ফ্যাক্টর, যে অ্যাটম গুলা কতগুলো ক্লোজলি এখানে প্যাক করা আছে। তাহলে উপরে কি বলছো? অ্যাটমের আয়তন। তাহলে অ্যাটমের আয়তনটা কি হবে? কয়টা অ্যাটম আছে সেটা আগে আমার জানতে হবে, প্রতিটা অ্যাটমের আয়তন জানতে হবে, এরপর একটা একটা গুণ দিলে কি হবে? সবগুলোর আয়তন পেয়ে যাবো না? তারপরে কি? ভলিউম অফ ইউনিট সেল, পুরো ইউনিট সেলের আয়তন। তাহলে দেখো তো, এফসিসি ক্রিস্টালের ক্ষেত্রে অ্যাটম কয়টা ছিল? 4টা। একটা গোলকের আয়তনের সূত্র ফর্মুলা কি? 4/3 πr কিউব, তাই না? আর ইউনিট সেলে প্রত্যেক বাহুর দৈর্ঘ্য ছিল এ, আর জিনিসটা ছিল একটা ঘনক, তাহলে ঘনকের আয়তন কি এ কিউব না? আর একটু আগে তুমি এ এর মান পাইলা r2√2 নাকি? এটা এখানে বসায় দাও, ক্যালকুলেশন করো, এখানে একটা আর কিউব আসবে, এখানে একটা আর কিউব আসবে, আর কিউব আর কিউব কাটাকাটি চলে যাবে, তাই না? বাকি জিনিসগুলো তুমি যদি ক্যালকুলেটরে দাও তাহলে তুমি পেয়ে যাবে 0.74। তার মানে একটা এফসিসি ইউনিট সেলের অ্যাটম প্যাকিং ফ্যাক্টর হচ্ছে 0.74। আর এটা দিয়ে আর কি বোঝায়? বোঝায় যে এই অ্যাটমের, এই ইউনিট সেলের 74% জায়গা জুড়ে অ্যাটম আছে, বাকি জায়গা খালি। এরপরে বলা হচ্ছে ক্যালকুলেট দ্য অ্যাটমিক কনসেন্ট্রেশন ইন কপার। অ্যাটমের কনসেন্ট্রেশন আমাদেরকে বের করতে বলছে, যে অ্যাটমের ঘনত্ব কত। এটার ফর্মুলা কি? এটার ফর্মুলা হচ্ছে NAT MAT বাই NA। NAT কি MAT কি এটা আমাদের বের করলে হয়ে যাবে কনসেন্ট্রেশন বের করার জন্য। MAT হচ্ছে যে কপারের ভর নাকি পারমাণবিক ভর, 63.55, ঠিক আছে? আর NA কি? NA হচ্ছে অ্যাভোগাড্রোর সংখ্যা। তাহলে এই ফর্মুলার দুইটা জিনিস আমার জানা নাকি? তাহলে চ্যালেঞ্জ কি? চ্যালেঞ্জ হচ্ছে NAT বের করা নাকি? NAT কি জিনিস আমরা দেখি। NAT হচ্ছে নাম্বার অফ অ্যাটমস ইন ইউনিট সেল বাই ভলিউম অফ ইউনিট সেল। একটু আগে তুমি যে বের করছো ওটা কি ছিল? অ্যাটমের আয়তন বাই ইউনিট সেলের আয়তন, অর্থাৎ একটা ইউনিট সেলে কতটুকু জায়গা জুড়ে অ্যাটম আছে। এখন বলা হচ্ছে একটা ইউনিট সেলে পুরা জায়গায় অ্যাটম কয়টা আছে, ঠিক আছে? অ্যাটমের সংখ্যা ডিভাইডেড বাই ইউনিট সেলের আয়তন। তাহলে অ্যাটমের সংখ্যা কয়টা? কপারে ছিল 4টা এফসিসি তে, আর ইউনিট সেলের আয়তন কত? এ কিউব। এখানে এর মানটা দেওয়া আছে প্রশ্নে, তাই না? এই যে বলা আছে রেডিয়াস অফ দ্য কপার ইজ 0.128। তাহলে তুমি জানো না এ সমান r2√2? তাহলে আর এর মান দেওয়া আছে, এটার সাথে 2√2 গুণ করলে এ পেয়ে যাবে না, ল্যাটিস প্যারামিটার। তাহলে দেখো এখান থেকে তুমি কি পেয়ে গেলা? এটা পেয়ে গেলা কিভাবে? r2√2 করে, ঠিক আছে? এ কিউব পেলাম। এরপরে তুমি NAT পাইছো, NAT পাইলে জাস্ট এই ফর্মুলায় বসাই দিলে আমাদের কি হয়ে যাবে? আমরা রোটা পেয়ে যাব। এখন রো এর ডেফিনেশন কি? রো এর ডেফিনেশনটা দেখো, প্রথমে আমরা বের করছিলাম অ্যাটম প্যাকিং ফ্যাক্টর, তাই না? এখন আমরা বের করতেছিলাম অ্যাটমিক কনসেন্ট্রেশন, অ্যাটমের ঘনত্ব। আগে বের করছি প্যাকিং ফ্যাক্টর, একটা ইউনিট সেলে কতটুকু জায়গায় অ্যাটম আছে, এখন বের করতেছি অ্যাটমের ঘনত্ব কত, ঠিক আছে? তাহলে দেখো অ্যাটমের ঘনত্ব কিভাবে বের করবা? আগে তো তুমি ভলিউম নিয়ে আলোচনা করছো, আয়তন নিয়ে, এখন আয়তন আলোচনা করতেছে ভর নিয়ে। মাস অফ অল অ্যাটম ইন ইউনিট সেল, একটা অ্যাটমে, একটা ইউনিট সেলে যতগুলো অ্যাটম আছে তাদের ভর, ঠিক আছে? আগে দিছিলে কি? আয়তন, তাই না? এখন দিচ্ছ ভর। আর নিচে আগের মতোই ইউনিট সেলের আয়তন। তাহলে এই ভরটা যখন আমরা বের করে ফেলতে পারবো, তারপরে কি আগের অ্যাটম প্যাকিং ফ্যাক্টর আর অ্যাটমিক কনসেন্ট্রেশনের মধ্যে পার্থক্যই হচ্ছে এই জায়গায়, তাই না? মেইন পার্থক্য কোথায়? জাস্ট ফর্মুলাতে। তো এখানে আমরা কি করছি? ভর বসাইছি কনসেন্ট্রেশনে, আর ফ্যাক্টরে কি বসাইছিলাম? আয়তন, ঠিক আছে? মেইন পার্থক্য এটা, এটা মনে রাখতে পারলে হয়ে যাবে। আচ্ছা, তাহলে এই ছিল আমাদের
উম, মোটামুটি আমরা একটা এক্সাম্পল দেখলাম আজকে। এফসিসি ইউনিট সেল দেখলাম, ডিসিসি ইউনিট সেল দেখলাম, এইচসিপি ইউনিট সেল দেখলাম, ল্যাটিস কি দেখলাম, বেসিস কি দেখলাম, ক্রিস্টাল কি দেখলাম, ক্রিস্টাল স্ট্রাকচার দেখলাম, পিরিয়ডিসিটি দেখলাম, ল্যাটিস প্যারামিটার সম্বন্ধে কিছুটা আলোচনা করলাম। তো এতটুকুই থাকুক।